জামাই বাবাজি, তোমার মায়ের ক্যান্সারের খবরটা শুনা আমার মনটা খুব খারাপ হয়েছে। কিন্তু বাবাজি, রূপার কাছে তো আমি আরেকটা কথা শুনলাম, তুমি নাকি তোমার সমস্ত জমি জায়গা বিক্রি কইরা তারপরে ব্যবসা বাণিজ্যের টাকা এক জায়গায় কইরা তোমার মায়ের চিকিৎসা করাইতে চাও। হ্যাঁ বাপ, কি করবো কন? চিকিৎসাতে তো অনেক টাকা লাগবে, সেই জন্য চিন্তা ভাবনা করছি ওই বিলের মধ্যে অল্প একটু জমি আছে, এটা বেচে দিমু। তারপর আমি যে ব্যবসা করতেছি, ব্যবসায় যত টাকা পয়সা লাগানো আছে সবকিছু মিলায় তারপর মার চিকিৎসা করানো, এছাড়া তো আর উপায় নাই। বাবাজি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি পাগল হয়ে যাইতেছো নাকি? তুমি যদি তোমার সমস্ত জমি জায়গা বিক্রি করে ফেলো আর ব্যবসার টাকা নষ্ট করে ফেলো, তাহলে তোমার কিছু থাকবো? রাস্তার ফকিরের সাথে তোমার কোনো পার্থক্য থাকবো? কি করতে চাইতেছেন আব্বা? তাহলে কি আমি আমার মায়ের চিকিৎসা করাবো না? বাবাজি, আমার একটা কথা শোনো, তোমার মায়ের যে বয়স হয়েছে, মেলা বয়স, কিন্তু কয় বছর আর বাঁচবো কও? তোমার মা ধরো যে বড় জোর আর 2-3 বছর বাঁচবো। চিকিৎসা করাইলেও 2-3 বছর বাঁচবো, না করাইলেও তাই। খামাখা সমস্ত কিছু নষ্ট কইরা তোমার মায়ের চিকিৎসা করানোর কোনো মানে নাই। আব্বা, আপনার একটা কথা কই, আমার মা খালি 2-3 বছর না, যদি 2 মিনিটও বাচ্চা চিকিৎসা করার কারণে আমি অবশ্যই চিকিৎসা করাবো। একটা কথা কি জানেন আব্বা, আমার মার জায়গায় যদি আমিও অসুস্থ হইতাম, আমার মা নিজের শরীরের রক্ত বেচে হইলে আমার চিকিৎসা করাইত। আর আমি তো তার সন্তান, এই জমি জমাতে আমি কি করব? আমার মা যদি না বাঁচে, আমি তো আমার মারে বিনা চিকিৎসায় মরতে দেব না। আমার জমি জমা বাড়ি ঘর যা আছে সব আমি মার চিকিৎসায় বিলাই দেব। এগুলো আমি পরোয়া করতেছি না, আগে আমার মা। ও বাদান, কি হয়েছে রে? আম্মা, তুমি কষ্ট করে বেরিয়ে এসেছে কেন? কি আর হইব, মরণ ব্যাধি রোগ বাদাইছেন, হইছেন গরিব মানুষ আর রোগ হইছে বড় লোকের। এখন আপনার পোলা সমস্ত সয় সম্পত্তি টাকা পয়সা সব নষ্ট করে আপনার চিকিৎসা করাইব। যতই চিকিৎসা করা, কয়দিন বাঁচবেন কন তো? নিজে তো মরবেন আর নিজের পোলারে রাস্তার ভিখারি বানায় রেখেছে। চুপ করো রূপা, কি সব কথাবার্তা বলতেছো? শোনো, আর কোনোদিন আমার মার সাথে এভাবে কথা বলবো না। আমি তো তোমার বাবার সম্মান দিয়ে কথা বলি, তুমি আমার মার সাথে এভাবে কথা বলো কেন? হ্যাঁ, শোনো, শেষবারের মতো তোমার বলে দিতেছি, তুমি আমার মার সাথে বেয়াদবি করবে না। মা, তুমি ঘরে যাও, আমি একটু বাজারে গেলাম। দেখছো আব্বা, আমি তোমারে কইছিলাম না এই লোক কারোর কথা শুনবো না। তার মার চিকিৎসা করার জন্য সে তার সব ছয় সম্পত্তি বেচবো, সব ধ্বংস করবো। বিদায়, জামাই তো আমার আর আমার মায়ের কোনো কথাই শুনতেছে না। এখন আপনার বলা তো, আপনি একটু বিজয় কহেন। জয় রে মা। চুপ করে না থেকে আপনার পোলারে বুঝান, পোলার লগে কথা কন। সুজন, মা, ও বাজান, আমার তো বয়স হয়েছে, আমি তো দুদিন পরে মরেই যাবো। আমার লেগা তুই তার ভবিষ্যৎ নষ্ট করিস না বাজান। আমার চিকিৎসা করাইতে যায়া জমি জমা টাকা পয়সা এসব নষ্ট করিস না। তোর আর তোর বউর একটা ভবিষ্যৎ আছে, তুই তবে কথা চিন্তা কর। আম্মা, তুমি তো আমার জন্য কম কষ্ট করো নাই। আমি যখন ছোট ছিলাম তখন বাপ মারা গেছে, তখন তোমার বয়স কত ছিল কও? নানা আর মামা চাইছিল তোমার বিয়ে দিতে, তুমি আমার কারণে রাজি হও নাই। তুমি আমার কত কষ্ট করে বড় করছো, এখন আমি বড় হয়েছি। তুমি তো চাইলে আমার নানার বাড়িতে রাইখা আরেক জায়গায় বিয়ে করে সুখ শান্তিতে থাকতে পারতা, কিন্তু সেটা তো করো নাই। আমার মুখের দিকে তাকায়া সারাটা জীবন পার করে দিলা। মা, আমার জন্য তুমি এত কষ্ট করতে পারলা, আর সন্তান হয়ে আমি তোমার জন্য একটু করতে পারবো না? আমি যদি
আমার চামড়া দিয়ে তোমার জন্য জুতো বানাই দিই, তাও তো এই ঋণ কোনোদিন শোধ হবো না আম্মা। বাবা রে, কোনো মা বাবার ঋণ সন্তানের শোধ করতে হয় না। কোনো সন্তানের বর মা বাবার দাবি রাখতে হয় না। আমিও তোর উপরে কোনো দাবি রাখি নাই বাজান। তুই আমার কথা বাদ দে, তুই আমার কথা বাদ দিয়া তোর আর তোর বোর ভবিষ্যতের কথা চিন্তা কর বাজান। আম্মা, আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করিয়া তোমার বিনা চিকিৎসায় রাখুন, এরকম সন্তান আমি না। আরে ভবিষ্যতে কি হইব সেটা তো আমি কইতে পারবো না, এটা তো কইতে পারবো একমাত্র আল্লাহ পাক। আল্লাহ পাক জানেন ভবিষ্যতে কি হইব। আমি বর্তমানের চিন্তা করতেছি মা। এখন তুমি অসুস্থ, দুনিয়ার কোনো কিছু নিয়ে আমি চিন্তা করি না, করবো না। আমি একটাই চিন্তা করতেছি, তোমার কেমনে চিকিৎসা করাবো, কেমনে ভালো ডাক্তার দেখাবো। তাতে যদি আমার বাড়ি ঘর জমি আমার সব বেচে দেওয়া লাগে তাও দেব। আমি আমার মার জন্য করবো না তো কার জন্য করবো? মা সারা দুনিয়াতে কিছু আছে? তুমি তো আমার শ্রেষ্ঠ সম্পদ। আমি এত কিছু চিন্তা করতে চাই না। আমার বউ কি কইব না কইব এটা নিয়ে আমি ভাবতে চাই না মা। খালি দোয়া করো তোমার চিকিৎসার টাকা যাতে আমি জোগাড় করতে পারি। যা বাজান, ঘুমাইতে যা, মেলা রাত হয়েছে। ওদিকে বউ একলা ঘরে যা। ও আচ্ছা ঠিক আছে, আমার তুমি শুয়ে পড়ো। রাতে যদি কিছু লাগে আমার ডাক দিও। হ্যাঁ আচ্ছা, ডাক দিমনি, কোনো সমস্যা নেই। তুমি ঘুমায় পড়ো। আমি আর আব্বা মিলা যে তোমারে বুঝাইলাম, কি সিদ্ধান্ত নিলা? কি সিদ্ধান্তের কথা কইতেছো তুমি? তোমার মার চিকিৎসার ব্যাপারে? এর সিদ্ধান্ত নেওয়ার কি আছে? সিদ্ধান্ত তো নিছি যে চিকিৎসা করাবো, বড় ডাক্তার দেখাবো, ভালো হাসপাতালে নিয়ে যাবো, যত টাকা খরচ করা লাগে করবো। দেখো, এই যে সম্পত্তির কথা বলতেছো, বাড়ি ঘরের কথা বলতেছো, এগুলো কে করে? মানুষই তো করে, পরিশ্রম করে করে। সম্পদ হারাইলে সম্পদ পাওয়া যায়, কিন্তু মা হারাইলে কি পাবো কও? এগুলো নিয়ে টেনশন করো না, তুমি এখন ঘুমাও, রাত দিছে। সে সব কিছু শেষ করে আমার চিকিৎসা করাইবো আর আমার টেনশন করো না, ঘুমাবো না? তোমার ঘুমাইবো আমি এরকম করলে? জামাই কি সিদ্ধান্ত নিল? তার তো একই কথা, সে তার সব কিছুর বিনিময় হইলো তার মার চিকিৎসাই করাবে সে। এমনি তো দেখতেছি যে জামাই রাস্তার ফকির হয়ে যাইবো। তার তো কোনো ভবিষ্যৎ নাই, তার ভবিষ্যৎ অন্ধকার। আর তার ভবিষ্যৎ অন্ধকার হইলে তোর ভবিষ্যৎ কি উজ্জ্বল হইব? তোর ভবিষ্যৎ তো অন্ধকার। সে যদি রাস্তার ফকির হয়, তুই কি রানী হবি? না, এইভাবে আমার চোখের সামনে আমার মায়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাইবো, সেটা তো আমি সহ্য করবো না। কিছু একটা করা লাগবে। আমি কি করবো আব্বা? সে তো আমার কোনো কথাই শোনে না। সোজা আঙ্গুলে যাতে ঘি না ওঠে, আঙ্গুল বাঁকা করা লাগবো। তুই তারে কবি, তোর সাথে সংসার করতে হইলে তোর সব কথা শোনা লাগবে। তোর কথা যদি সে না শোনে, তাহলে তারে জানাই দিবি তুই সংসার করবি না। তখন দেখবি যে ঠিকই হুঁশ ফিরবো, তখন আমাকে কথা ঠিকই চিন্তা করবো। তুমি ঠিকই বলছো আব্বা, এটাই করতে হবে। শোনো, তোমার মা আর আমার মধ্যে যে কোনো একজনকে তোমার বাইসে নিতে হবে। তোমার কথা ঠিক আমি বুঝলাম না। না বোঝার তো কিছু নাই। আমি তোমারে বারবার করে কইছি যে তোমার মার পিছনে সমস্ত সয় সম্পত্তি টাকা পয়সা তুমি নষ্ট করতে পারবা না। তুমি তোমার মার আর আমার মধ্যে যদি আমার বাইসা নাও, তাহলে তোমার আমার কথা শুনতে হবে। আমার কথা মতো তোমার মার পিছনে তুমি সমস্ত টাকা পয়সা নষ্ট করতে পারবা না। আর যদি তুমি তোমার মারে বাইসা নাও, তাহলে তোমার মার চিকিৎসা করাইতে পারবা, আমার কোনো সমস্যা নেই। আমি তখন আমার বাপের বাড়ি চলে যাবো তোমার ছাইরা, কারণ আমার তো একটা ভবিষ্যৎ আছে। রূপা,
দেখো, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাপ মারা গেছে। আমার মা আমার অনেক কষ্ট করে বড় করছে। আমার মা যদি চাইতো সে আরেকটা বিয়ে করে কিন্তু সংসার করতে পারতো। শুধুমাত্র আমার ভবিষ্যতের কথা চিন্তা করে আমি কিভাবে বড় হব সে চিন্তা করে কিন্তু জীবনে আর বিয়েটা করে নাই, আমার সাইরা যায় নাই। অথচ তুমি তুমি তোমার ভবিষ্যতের চিন্তা করে আমার সাইরা চলে যেতে চাইতেছ। দেখছো এই জায়গায় তোমার আর মায়ের পার্থক্যটা কি? তার মানে কি আমার আর তোমার মার মধ্যে তুমি তোমার মারই বাইসা নিতেছো? না, আমি কারোই বাইসা নিতেছি না। দেখো রূপা, আমার মা আমার জন্ম দিছে, শত কষ্ট সহ্য করে আমাকে বড় করছে। আর তুমি হলে আমার জীবন সঙ্গী, আমার দুঃখ সুখের সাথী। আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না দুইজনের মধ্যে একজনটা পাইছে না। তোমাদের দুইজনেরই আমার দরকার। শোনো, আমি তোমার এত কথা শুনতে চাই না। আমি তোমার অপশন দিচ্ছি, আমাকে দুইজনের মধ্যে তোমার যে কোনো একজনের বাইসা নিতে হবে। কারে বাইসা নিতে? দেখো, আমি তো তোমার বলতেছি তোমাদের দুইজনেরই আমার দরকার। আমি একজনের বাইসা নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম যে তুমি দুজনের মধ্যে কাউরে বাইসা নিতে পারবা না। তাহলে তুমি খালি এই কথাটার জবাব দাও, তুমি আমার কথা শুনবা কিনা? কোন কথা? তোমার মার চিকিৎসার ব্যাপারে। একটা কথা বারবার বলতেছো। দেখো, এই কথাটা রাখা আমার পক্ষে সম্ভব না। তার মানে তো আমার সাথে তোমার মা তোমার কাছে বড় হয়ে গেল। তাহলে থাকো তুমি তোমার মারে নিয়ে, আমি আর তোমার সংসার করবো। আমি আমার বাপের বাড়ি চলে যেতেছি। আরে রূপা, এই রাতের বেলা কই যেতেছো তুমি? এই রূপা, এই আব্বা, আব্বা, আব্বা কই তুমি? আব্বা, কিরে রূপা, তুই তুই এত রাতে আসিস কেন? কি হয়েছে? আমি ওই বাড়ি থেকে একবারে চলে আসছি। আরে চইলা তো আসছিস, দেখতে পাইতেছি, কিন্তু কারণটা কি সেটা আমি জানতে চাই। তোমার জামাইয়ের কাছে আমার থেকে তার মায়ের দাম বেশি। তার কাছে তার মা বড়। সে তার মায়ের জন্য পাগল। মায়ের জন্য সে সবকিছু বেচে দিতে পারবে। আর আমি তার সঙ্গে থাইকা সারা জীবন কষ্ট করবো অভাবে, সেটা তো হইব না। রূপা, এটা তুমি কি করলা? তুমি বাড়ি ছেড়ে চলে আসলা মানে? আচ্ছা চলো, আমার সাথে চলো। আমি তোমার সঙ্গে যাবো না। কেন যাইবা না? আমি কেমন করছি? আচ্ছা, বাড়ি থেকে চলে আসার মতো কিছু করছি? আমি তোমার গালিগালাজ করছি, তোমার মারছি, নাকি তোমার না খাওয়াই রাখছি? আমি তো কোনোদিন তোমার অভাব অনটনে রাখি নাই। তাহলে কোন কারণে তুমি আমার বাড়ি ছেড়ে চলে আসবা? আচ্ছা, যা হয়েছে হয়েছে, চলো বাড়ি যাই। তোমার কাছে আমার থেকে তোমার মা বড়। তোমার মার দাম বেশি। আমার তো তোমার দরকার নাই। তাহলে থাকো তোমার মারে নিয়া, আমি তোমার সঙ্গে যাবো না। তুমি চলে যাও। রূপা, এই দাঁড়াও দাঁড়াও, জামাই জামাই জামাই, আপা তুমি এখন ভিতরে যাও না, ওর মাথা কিন্তু খুব গরম। তুমি যেমন তোমার নিজের সিদ্ধান্ত নিতে পারছো, রূপারেও ওর সিদ্ধান্ত নিতে দাও। তুমি এখন তোমার বাড়িতে চলে যাও। কিন্তু আব্বা, কোনো কিন্তু কিন্তু নাই। দেখো, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতে চাইতেছি না, তুমি সম্মান নিয়ে তোমার বাড়িতে যাও। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি যাইতেছি। একটা অনুরোধ, রূপার একটু বুঝাইন, ও যাতে উল্টাপাল্টা কোনো সিদ্ধান্ত না নেয়। ঠিক আছে, দেখা যাক। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি যাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রূপা, রূপা, তুমি হাইসে শুনে আমি বাজার থেকে দৌড়ে চলে এসেছি। ও মা, হাতে ব্যাগ ক্যাম্প, কই যেতেছো তুমি? একবারে চলে যেতেছি আমি। কি কইতেছো তুমি? আমি আরো ভাবলাম তোমার রাগ কমছে, সেই জন্য বাড়ি ফিরে আইছো। এখন বলতেছে একবারে চলে যাবো। আমি তো এই বাড়িতে থাকতে আসি নাই। আমি আসছি আমার কাপড় চোপড়, আমার জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য। আর তালাকের কাগজ বুঝাই দিতে আসছি। ধরো। কি কইতেছো তুমি? তালাকের কাগজ মানে? হ, তালাক নামা। আমি তোমারে তালাক দিলাম। আমি তোমার সাথে আর সংসার করুম না। তুমি এই কথা কইও না রূপা, আমি তোমার অনেক ভালোবাসি। আমি তোমার ছাড়া থাকতে পারবো না। ভালোবাসলে তো তুমি আমার কথা মতো চলতা, আমার কথা শুনতা, আমার ভবিষ্যতের চিন্তা করতা। তোমার মার চিকিৎসার পিছনে হুদাহুদে এতগুলো টাকা নষ্ট করতে পারতা না। রূপা, তুমি এমন কথা কইও না। আমার মার জায়গায় যদি তুমি থাকতা, তোমার যদি ক্যান্সার হইতো, আমি কি তোমার চিকিৎসা করাইতাম না? করাইতাম। আমি কি তোমার জন্য জমি জমা বেচতাম না? অবশ্যই বেচতাম। হয়েছে, এত কথা শোনার সময় নেই আমার। এত কথা বলার দরকার নাই।
আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, আমি তোমার সাথে সংসার করুম না। আর সবচেয়ে বড় কথা কি জানো, তোমার মতো মা পাগল পোলার সাথে আমি সংসার করতে পারবো না। মা পাগল পোলারা কোনোদিন ভালো স্বামী হইতে পারে না। ভুল কথা বললা রূপা, তোমার কথা ঠিক না। স্বামী হিসাবে আমি কি কোনো দায়িত্ব অবহেলা করছি? করি নাই। স্বামী হিসাবে আদর ভালোবাসায় কোন কমতি রাখছি? রাখি নাই। আমি জানি তুমি ক্যান্সারে চলে যাইতেছ, তোমার ভবিষ্যতের চিন্তা করে তো তুমি ভাবছো জমি জমা বিক্রি করে দিলে তোমার ভবিষ্যৎ কি হইব। আমি তোমার কথা দিতেছি, কোনো দিনও আমি ভাত কাপড়ের কষ্ট দেব না তোমায়। দরকার পড়লে আমি দিন রাত পরিশ্রম করব, তারপরও তোমার অভাব অনটের মধ্যে আমি রাখুন না। আমি তোমার কথা দিতেছি, তুমি আমার সাইডে যাইও না। আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তুমি তোমার মার চিকিৎসার পিছনে এত টাকা পয়সা নষ্ট করতে পারবা না। রূপা, আমি তোমার এই শর্ত মানতে পারবো না। তাহলে তো তোমার সাথে আর কথা বলার কিছু নয়। আমার তালাকের কাগজ দিয়ে দিচ্ছি, ওইখানে আমার সই করা আছে, তুমি সই করে নিও। আজকে থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ, মানে তোমার সাথে আর কোনো সম্পর্ক নাই আমার। আরেকটা কথা, তুমি তো এই মুহূর্তে আমার এই কাবিনের টাকা দিয়ে দিতে পারবা না, সেই জন্য বিয়ার সময় যে 2 ভরি গহনা তুমি আমারে দিছিলা সেটা সঙ্গে করে নিয়ে যাইতেছি। রূপা, রূপা দাঁড়াও, তুমি যাও না। আমি তোমার ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে পারবো না। রূপা, আমার কথাটা শোনো। তোমার এই নাটক দেখে আমার মন বলবে না। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, আমার যাইতে তো আমার আটকাবা না। রূপা, যাই। রূপা, আমার কথাটা শোনো। আমার আটকাবা না কই দিলাম। রূপা, আমার কারণে তো সংসারটা ভাঙলো। এত মানুষ মরে, আমি কেন মরি না? কেন মরে তুই লালে না? আমি মহিলা গেলে তো তোর সংসারটা ভাঙতো না বাজার। এটা তুমি কি করবো? আমার সংসার লাগবো না, দুনিয়াতে সবার আগে তুমি। সংসার ভাঙলে ভাঙুক, আগে আগে তোমার চিকিৎসা, তারপর সবকিছু মা, তারপর সবকিছু। নীলা, আমার নিয়ে ঢাকায় যেতেছে চিকিৎসার জন্য, দোয়া করিস। দোয়া তো অবশ্যই করি। তা টাকা পয়সার কি কোনো ব্যবস্থা হয়েছে? কিছু ব্যবস্থা করছি, জমি ছিল বেচে দিছি, তারপর আমার ব্যবসার নগদ যে টাকা পয়সা ছিল সব নিয়ে নিছি। আশা করি এই টাকাটা আমার চিকিৎসা হয়ে যাইব। তারপরে যদি না হয়, এই ভিটা বাড়ি তো আছে, দরকার পড়লে বেচে দেব, তারপরও আমি আমার মার চিকিৎসা করাবো। সুজন ভাই, আমি বলতেছিলাম কি, আপনার যদি টাকা পয়সার দরকার হয় আপনি আমার একটাবার জানাইন। কি খোঁজ? তুই টাকা পাবি কই? আব্বা আমার বিয়ের জন্য ব্যাংকে 10 লাখ টাকা জমা রেখে গেছিল, ওই জায়গা থেকেই দিব। সুজন, অটো নিয়ে এসি, চাষি নিয়ে তাড়াতাড়ি চল। ও মা, নীলা, আমগো বাড়িঘর খোলা রেখা গেলাম, আমগো বাড়িঘরের দিকে একটু খেয়াল রাখিস মা। চাচি, আপনি কোনো চিন্তা করেন না, আপনি যান, ডাক্তার দেখায় ঠিকঠাক মতো সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসেন। তার আগ পর্যন্ত আমি এই বাড়ির দায়িত্ব নিলাম, সবকিছু দেখে শুনে রাখবো। সুজন, দেরি করলে কিন্তু পয়েন্ট মিস করবি, তাড়াতাড়ি চাষি নিয়ে চল না। আচ্ছা বন্ধু, ব্যাগটা আমার কাছে দে। দোয়া করিস রে, দোয়া করিস। তাই যায়। দোয়া অবশ্যই করব। দাঁড়া, আমার ধর, আমার ধর। আস্তে, তুই ওর স্টেশন পর্যন্ত চল। চলো ভাই, চলো। নীলা, গেলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।
গো, মা তুমি আমার ছেড়ে চলে গেল মা। মা, আমার এতিম করে দিয়ে তুমি চলে গেল। তোমার জন্য তো আমি কিছুই করতে পারলাম না গো মা, কিছুই করতে পারলাম না। ও দোস্ত, আমি আমার মারে বাঁচাতে পারি নাই রে, আমি আমার মারে বাঁচাইতে পারি নাই। লাশের পাশে এমন কান্নাকাটি করিস না। তুই যদি এমন কান্নাকাটি করিস তাহলে চাষির আত্মা অনেক কষ্ট হইব। আপনি এমনি ভাঙ্গা পড়েন না, নিজের একটু শক্ত করেন। ও মা, মাগো, তুমি তো কিছু পেয়ে গেলে না আমারে, আমি কি করবো? আরে বাবা দেখো তো, একদিন না একদিন হয়েই যাবে, এত অস্থির হওয়ার কিছু নাই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, রূপা, রাখি। এ বাড়িতে কেন আসছো? তোমার সাথে দেখা করতে আসছি। আমার সঙ্গে তুমি দেখা করতে আসছো কেন? তোমার সাথে এখন আর কোনো সম্পর্ক আমার আছে? যেহেতু তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, সেহেতু আমার সঙ্গে দেখা করার দরকার নেই। দেখো, তুমি কাগজ পাঠাইছো, কিন্তু এটা তো আমি রাজি না। তুমি তো নিশ্চয় জানো মা মারা গেছে। হ্যাঁ জানি, তোমার মা মারা গেছে। মারের শেষ দেখা তো দেখতে আসলা না। তোমার মার কারণে আমার সংসার ভাঙছে, তোমার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়েছে, আর তোমার মারে আমি দেখতে যাবো? কেন দেখতে যাবো আমি? আচ্ছা বাদ দাও, এসব কথা আমি কইতে চাই না। তুমি আমার সঙ্গে দেখা করতে আসছো কেন? আব্বা দেখলে তো চিল্লাপাল্লা করবে। যাও, চলে যাও এখান থেকে। রূপা, মা মারা যাওয়ার পর আমি একলা হয়ে গেছি। তোমার আবার খুব দরকার। চলো না আমার সাথে, সবকিছু ভুলে নতুন করে আমরা দুইজন সংসার করি। তোমার মার চিকিৎসার পেছনে তোমার টাকা পয়সা অর্থ সম্পদ তুমি সব নষ্ট করছো। আমি রাস্তার ফকির, আর তোমার মধ্যে কোনো পার্থক্য নাই। তুমি কেমনে ভাবলা যে তুমি নিতে চলে আসবা আর আমি তোমার সঙ্গে চলে যাবো? আর তোমার এই গরিব সংসারে, অভাবের সংসারে আমি কোনোদিনও ফিরে যাবো না। আর তাছাড়া তো তোমার আমি তালাক দিয়ে দিচ্ছি, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, যাইতেছি। আর শোনো, আর কোনোদিন তুমি আমার সঙ্গে দেখা করতে এই বাড়িতে আসবা না, কারণ তোমার সঙ্গে দেখা করার আগ্রহ বা ইচ্ছা কোনোটাই আমার নেই। শুধু শুধু আমার সঙ্গে দেখা করতে এসে আমার বিরক্ত করবা না। ঠিক আছে, আমি আর কোনোদিন তোমার সাথে দেখা করতে আসবো না, তোমার বিরক্ত করবো না। যাও। হ্যালো, আরে ওই পাশের বাড়ির খালা আইছিল, প্রতিদিন আমি তারে খাইতে দেই, তো আজকেও আসতে খাইতে, তো খাইতে দিলাম আর কি। একটু একটু জ্বালা যন্ত্রণা তো হবেই। সুজন ভাই, কি নীলা তুই? এটা রাখেন, এটা কি? খুলে দেখেন। কি রে? এত টাকা এই জায়গায়? এই জায়গায় 10 লক্ষ টাকা আছে। এই এত টাকা তুই কই পেলি? আপনারা কইছিলাম না, আমার আব্বা আমার বিয়ের জন্য ব্যাংকে 10 লক্ষ টাকা জমা রাখছিল, সেই টাকাটাই আমি আপনার এনে দিলাম। ও, তাহলে কি কারো কাছে দিয়ে আসতেইব? কোনো জায়গায় দিয়ে আসতে হইব না, টাকাটা আপনি আপনার কাছেই রাখেন। কি কস? আমি এতগুলো টাকা আমার কাছে রাখবো কেন? আমি চাই এই টাকাগুলো দিয়ে আপনি একটা ব্যবসা শুরু করেন। এই তোর কথার তো আগামত আমি কিছুই বুঝতেছি না। আমি তোর টাকাতে ব্যবসা শুরু করবো কেন? আপনি চাষি চিকিৎসা করাতে গিয়া আপনার সহায় সম্বল যা কিছু আছিল সবকিছু আপনি বেঁচে দিছেন, আপনি একদম নিঃস্ব হয়ে গেছেন।
আমি চাই আপনি এই টাকাগুলো দিয়ে নতুন করে একটা ব্যবসা শুরু করেন, আপনি আবার নিজের পায়ে দাঁড়ান। আমি যে তোর টাকা নিমু কোন অধিকারে নিমু? না না, আমি তোর টাকা নিতে পারবো না, তোরটা তোর কাছে রাখ। আমি জানতাম আপনি আমার টাকাগুলো জীবনেও এমনি নেবেন না। আপনার আমি এমনি এমনি টাকাগুলো দিতেছি হতো না। এই টাকাগুলো আমার ব্যাংকে পড়ে থাকলে আমার কি হইতো? কোনো লাভই হতো না। এর জন্য আমি চাইতেছি আপনি এই টাকাগুলো দিয়ে আগে একটা ব্যবসা শুরু করেন। ব্যবসায় যা লাভ হইব 50% আপনার, 50% আমার। আপনারও লাভ হইলো, আমারও লাভ হইলো। কিন্তু কিসের আবার কিন্তু কিন্তু করতেছেন? টাকাগুলো রাখেন না আপনার কাছে। আচ্ছা ঠিক আছে, টাকা আমি নিমু। আমি কই কি, তুই কয়েকজন সাক্ষী জোগাড় কর, কাগজপত্র রেডি কর, সবকিছু রেডি করে তারপর দিস নে। আমার কোনো সাক্ষীর দরকার নাই, কোনো কাগজপত্রেরও দরকার নাই। আমি তো আপনার চিনি, আপনি একজন সৎ মানুষ। আপনি কোনোদিনও আমার এক পয়সাও ঠকাবেন না, এই বিশ্বাসটা আমার আপনার প্রতি আছে। কি কস? আচ্ছা ঠিক আছে, তোর কথা মতো আমি টাকাটা রাখলাম, টাকার সাথে ব্যাগটাও রাখতেছি। আমি ব্যবসা করবো, লাভ করবো, যেদিন লাভ হইব সব টাকা আমি এই ব্যাগে ভরে তোর ফেরত দেব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। হাজ আল্লাহ, আল্লাহ তুমি মহান। এতগুলো টাকা, হ্যাঁ? আমি ব্যবসা করব, আমি অবশ্যই ব্যবসা করব। আমার ব্যবসা অনেক লাভ হইব, আমার বিশ্বাস। কি রে সুজন, এটা আমি কি বললাম? তুই নাকি মেম্বার চাচার কাছে তোর বাড়ি ভিটা বন্ধক রাখা তার কাছ থেকে টাকা নিছস? হ্যাঁ নিছি। কেন বাড়ি ভিটা বন্ধক রেখে তোর টাকা নেওয়া লাগবে কেন? তোর কি হয়েছে? কি এমন দরকার পড়ছে? আচ্ছা, তোর কি কোনো বিপদ আপদ হয়েছে নাকি? নতুন করে আর কি বিপদ হইব? আসলে হয়েছে কি, ওই নীলা আমারে নতুন করে ব্যবসা শুরু করার লাগে 10 লাখ টাকা দিছে। তা আমি ভাবলাম ব্যবসা যেহেতু আবার শুরুই করবো, 10 লাখ টাকা তো হইব না, সেই জন্য মেম্বার কাকার কাছে বাড়িটা বন্ধক রাখছি। ওইটা থেকে যে টাকাটা পামু, ওই টাকার সাথে 10 লাখ টাকা মিলাই ব্যবসাটা শুরু করবো। আমার বিশ্বাস ব্যবসায় আমি সফল হম, কারণ আমার সাথে আমার মার দোয়া আছে। ব্যবসাটা কইরা লাভ হইলে 5-6 মাস পরে আমি টাকা ফেরত দিয়া বাড়িটা নিয়ে নেব, সমস্যা কি? আচ্ছা বন্ধু, তাইলে আমি একটা কথা কই। আমার না কিছু জমানোর টাকা আছে, ওই বেশি না 2-3 লাখ হইব। তুই কি আমার টাকাটা নিবি? আরে না না, তোর টাকা তোর কাছেই রাখ, এটা তোর জমানো টাকা। কোনো কারণে যদি ব্যবসায় লস হয় তখন? আর লস হইলো হইব, লস কি আমার একার হইব? সবার হইব। আর লাভ হইলো সবার হইব। তোর উপর আমার বিশ্বাস আছে, তুই যে পরিশ্রম করস আল্লাহর রহমতে 2টা কইলেও লাভ হইব, দেখিস। আর শোন, আজকে বিকালের মধ্যেই তোর আমি টাকাটা দিয়ে যাবো। মানে আচ্ছা ঠিক আছে, তুই তাহলে বিকালে নিয়ে আইস, আমি এখন বাড়ি যাই, রান্না বান্না করতে হইব। আরে কি বাড়ি যাবি? হ্যাঁ, তুই এখন আমার সাথে যাবি, যাই আমার বাড়িতে খাবি। তোর বাড়িতে দুপুরে না খাইলাম, রাতে খাই দিব না, রান্না বান্না করা লাগবে। আরে রাইতে দেখা যাবে, তুই আমার লাগে আইতো। চল, আরে আমার কথাটা শোন। চল, তুই বন্ধু আজকে পেট ধরে খামো। আরে সুজন ভাই, আপনি এত তাড়াহুড়ো করে কই যেতেছেন? আরে বাজারে যাইতেছি, বাজার করবো, বাজার নিয়ে এসে তারপর রান্না বান্না করে আর খাইতে হইব, ক্ষুধা লাগছে। কি আপনি রান্না করবেন? হ্যাঁ, আমার কি বউ আছে নাকি এখন যে রান্না বান্না করে খাওয়াইব? আমি আপনার জন্য রান্না করে নিয়ে আসছি। কি, তুই খাবার নিয়ে এসেছিস কেন? এই যে আপনি সারাটা দিন এত কষ্ট করেন, বাইরে কাজ করেন, কাজ শেষ করে বাড়িতে আসবেন, তারপর আপনি যাবেন বাজার করতে, এরপরে রান্না করবেন, তারপরে খাইবেন। শোনেন, আপনার তো কষ্ট করার দরকার নেই, আমি আপনার জন্য আজকে রান্না করে নিয়ে আসছি। আরেকটা কথা, আমি আজকে থেকে আপনার জন্য প্রতিদিন ভাত তরকারি রান্না করে রাখুন। আপনি বাসায় আসার আগে আমাকে বাড়ি থেকে ভাত তরকারি বাটিগুলো নিয়ে আসবেন। এই নীলা, তোর কি মাথা খারাপ হয়েছে? আমি কোন কারণে প্রতিদিন তোদের বাড়ি থেকে খাবার নিয়ে আসবো? হ্যাঁ, বুঝতে পারছি, আপনি ফ্রি খাবার খাইতে চান না, তাই তো? কোনো সমস্যা নেই, তারও ব্যবস্থা আছে। আপনি প্রতিদিন আমাকে বাড়ি থেকে ভাত তরকারি নিয়ে আসবেন, মাসে শেষে আমার একটা খরচ দিয়ে দিবেন, তাহলেই তো হয়। আর আপনি যদি আমাকে বাড়িতে খাবার আনতে না যান, আমি কিন্তু প্রতিদিন আপনার বাড়িতে চলে আসব খাবার নিয়ে। না না না, প্রতিদিন আসা দরকার নাই, বাড়িতে আমি একা থাকি, তুই হুটহাট করে যে চলে আসোস, লোকজন দেখলে কি করবো, নানান ধরনের কথা বলবো।
পরে তো তোর বিয়ের সময় ঝামেলা হবে, বিয়ে সাথে হইব না। ঝামেলা হইলে হইব, আপনি তো আসেনি, আপনি করবেন আমার বিয়া। আর তাছাড়া আপনার তো এখন একটু আদর যত্ন করার জন্য ঘরে একটা বউ দরকারি। আই চুপ কর, মুখে যা আসে তাই বলবি না। মানে তুই কি শিখোস নাই কোন সময় কি কথা বলতে দিব? হ্যাঁ, কেন, আমি খারাপ কি বলছি? আমি কি বউ হিসেবে খারাপ নাকি? চুপ থাক। খাবার দিয়ে গেছোস, খাবার খামু, বাস যা এখন যা। আপাতত খাবারটা খাইলেই হইব। নীলা, এনে তোর টাকা নে। কি ব্যাপার সুজন ভাই, আপনি আমার টাকাগুলো আমায় ফেরত দিতেছেন কেন? আমি কি কোনো অন্যায় করছি, কোনো ভুল করছি? আমার উপর আপনি রাগ করে আছেন? আর রাগ করবো কেন তোর সাথে? তুই আমার বিপদে পাশে দাঁড়াইছস, টাকা দিছস, সেই টাকা দিয়ে ব্যবসা শুরু করছি। আল্লাহর রহমতে মায়ের দোয়ায় ব্যবসা এখন সফল, ভালোই লাভ হইতেছে। তাই ভাবলাম তোর মূল টাকাটা দিয়ে দিই। শোন, শুধু 10 লাখ টাকা না, সাথে আরো 5 লাখ টাকা বেশি দিচ্ছি, সব মিলায় 15 লাখ। ধর, আর বলছিলাম না ব্যাগটা রেখে দিচ্ছি, এই ব্যাগ দিয়ে তোর টাকা ফেরত দিব। এই ধর ব্যাগসহ টাকা। 15 লাখ টাকা? ব্যবসায় লাভ হইছে না, তা লাভের অংশ থেকে তোর দিচ্ছি, সমস্যা কি? আচ্ছা সুজন ভাই, আমি যে আপনার এতদিন যাবত একটা কথা বলতেছি, সেটা নিয়ে কি কিছু ভাবছেন? এই কিসের কথা বলতেছিস তুই? আর কোন ব্যাপারে আমি চিন্তা ভাবনা করবো? আমার বিয়ের কথা। কি করছ তুই? বিয়া মানে? আমি তো ভাবছি এতদিন তুই আমার সাথে ফাজলামি করছিস। সুজন ভাই, আমি না সত্যি আপনার পছন্দ করি, আপনি আমি বিয়ে করতে চাই। লজ্জা শরম ভুলে আপনার আমি কথাটা কইলাম। আমি না আপনার সাথে সংসারটা করতে চাই, আদর যত্ন ভালোবাসা দিয়ে সারাটা জীবন আপনি আগলে রাখতে চাই। দেখ, বিয়ার বিষয়ে আমি এখনো কোনো চিন্তা ভাবনা করি নাই। কেন, আমি কি দেখতে খারাপ? আমার কি চরিত্রের সমস্যা আছে? আর কি করছ? তুই দেখতে অসুন্দর হবি কেন? তুই অনেক সুন্দর, যে কোনো ছেলে দেখলে তোর পছন্দ করবো। আর তোর স্বভাব চরিত্রের কথা দেখে নতুন করে বলা লাগবো? তাইলে আমার বিয়ে করতে আপনার আপত্তি কই? আপনি কেন আমার বিয়ে করতে চাইতেছেন না? নীলাভ, আচ্ছা ঠিক আছে, আমার কিছুদিন সময় দে, আমি চিন্তা ভাবনা করি, তারপরে জানাবো। আপনার আরো সময় লাগবে না? ঠিক আছে, আপনার দিলাম সময়, কিন্তু একটা কথা মনে রাখেন, আমি কিন্তু আপনার জন্য অপেক্ষায় থাকো। আচ্ছা ঠিক আছে। খালা আমি কি করবো, আমার একটু কও তো। প্রত্যেকবার এসব ছেলে পক্ষ দেখে, দেখার পর পছন্দ করে, শেষ মুহূর্তে যায় বিয়া ভাঙা দেয়। এরকম বারবার করতেছে। এবার যখন পাত্রপক্ষ বিয়া ভাঙলো, তখন তো আমি জিজ্ঞেস করলাম কেন বিয়া ভাঙলো। তখন তারা আমারে কি কইলো জানো? আমি নাকি আগের স্বামীর বিপদের সময় পাশে না থাইকা তারে তালাক দিছি, এই জন্য তারা আমার উপরে ভরসা পায় না, তাই বিয়া ভাঙা দিয়া যায়। আমি কি করবো, আমার একটু কত খালা। এই রূপা, কার সাথে কথা কস? আবার ছোট খালার সাথে কথা কইতেছি। ফোনটা রাখ, দরকারি কথা আছে। তোমার আমি পরে ফোন দিতেছি খালা। কি কি দরকারি কথা কও। এমা, এই লোক মুখে শুনলাম কি সুজন নাকি মেলা টাকার মালিক হয়ে গেছে। রাতারাতি সে নাকি আঙ্গুল ফুলা কলা গাছ, যে ব্যবসায় হাত দিতেছে সেইখানে নাকি মেলা লাভ করতেছে। কি কইতেছ আব্বা? ও ব্যবসা করার জন্য এত টাকা কই পাইলো? ওর সমস্ত টাকা পয়সা তোর মার চিকিৎসার পিছনে খরচ করছে। সেটাই তো মা, ব্যবসা করার টাকা যে সে কই পাইছে এটা তো কইতে পারবো না, তবে এইটা কিন্তু সত্য, লোক মুখে আমি শুনছি সে মেলা টাকার মালিক হইছে। সে তো ওই যে বাড়িটা বন্ধক দিছিল না, সেটা ছাড়াইছে, নতুন বাড়ি করতেছে, তাও কি ফাউন্ডেশন দিয়া সে বিল্ডিং করব। কি কইতেছ তুমি? মানে সত্যি সত্যি সে এত টাকার মালিক হয়েছে? আমি লোকজনের কাছে শুনে সত্য মিথ্যা যাচাই করতে গেছিলাম, দেখলাম যে সত্য রে মা, সুজন মেলা টাকার মালিক হয়ে গেছে। আব্বা, আব্বা আমি এটা কি করলাম? আমার কাছে তো এখন মনে হইতেছে আমি ওরে তালাক দিয়ে খুব ভুল করে ফেলাইছি আব্বা।
হাও রে মা, এখন তো তাই মনে হইতেছে। আমি কত বড় ভুল করে ফেলাইছি, আমি তো এখন হারে হারে টের পাইতেছি। রূপা, তুমি এতদিন পরে এই বাড়িতে? আমি তোমার সাইন্সে অনেক বড় ভুল করছি। আমি এতদিনে অনুভব করছি যে আমি তোমারে ভালোবাসি। তোমার ছাড়া আমার পক্ষে থাকা সম্ভব না। আমি তাই তোমার কাছে আবার ফেরত চলে আসছি। এতদিন পরে মনে হইলো তুমি আমারে ভালোবাসো, এতদিন পরে মনে হইলো যে তুমি আমারে ছাড়া থাকতে পারবে না, সেই জন্য তুমি এই বাড়িতে চলে আসছো। হ্যাঁ সুজন, আমি তোমার সত্যি অনেক ভালোবাসি। আমি আমার বাকি জীবনটা তোমার সঙ্গে কাটাতে চাই। চলো না, আমরা অতীত ভুলে আবার নতুন করে সংসার শুরু করি। তাই অতীত বইলা তোমার সাথে সংসার শুরু করবো আমি? হ্যাঁ। সেটা সম্ভব না। কেন সম্ভব না? রূপা, তোমার মনে আছে যেদিন তুমি আমার হাতে তালাকের কাগজ দিয়ে এই বাড়ি ছেড়ে চলে গেছিলা? আমি কত কান্নাকাটি করছিলাম, তোমার পায়ে পর্যন্ত ধরছিলাম যে রূপা, আমার ছেড়ে তুমি যাও না। তুমি আমার কোনো কথাই রাখো নাই। তারপর মা মারা যাওয়ার পরে আবার তোমাদের বাড়িতে আমি গেছিলাম। আমি তোমার বলছিলাম যে রূপা, আমি একা হয়ে পড়ছি, আমি অসহায়, তোমার আমার খুব দরকার, তুমি আমার সাথে চলো, আমরা নতুন করে সংসার শুরু করি। কিন্তু তুমি আমার ফিরাই দিছিলা, মনে আছে? আমি মানতেছি আমি ভুল করছি। আমি আমার ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাইতেছি। সুজন, তুমি না আমারে ভালোবাসো, তাইলে আমার সব ভুল তুমি মাফ করে দিয়ে আমারে আবার গ্রহণ করো। রূপা, একটা সত্যি করে কথা কও তো, তুমি কি আদৌ তোমার ভুল বুঝতে পারছো, নাকি এখন আমার টাকা পয়সা হয়েছে শুনা আমার কাছে ফিরাইছো? আমার কাছে মনে হইতেছে তুমি কারো কাছে শুনছো যে আমি ব্যবসা করে ভালোই আয় রোজগার করছি, বাড়ি করতেছি, ব্যবসার উন্নত করছি, সবকিছু মিলে বলা যায় এখন আমি কোটিপতি। আমার তো মনে হয় সেগুলো শুনে তুমি ফিরে আইছো, ভালোবাসে না। আচ্ছা রূপা, তুমি কি জানো তুমি যে মায়ের সেবা আর চিকিৎসা করতে নিষেধ করছিলা, সে মায়ের দোয়ায় আজকে আমি কোটিপতি হয়েছি। মায়ের দোয়ায়? হ, মায়ের দোয়ায়। মা, তোমার কি খুব কষ্ট হইতেছে? না রে বাজান, আমার কষ্ট হইতেছে না। আমার কথা শুনে তুই আমার হাসপাতাল থেকে নিয়ে আইস, আমার খুব ভালো লাগতেছে বাড়িতে। কিন্তু বাজান, মনের মধ্যে একটা কষ্ট রয়েই গেল। কি মা? এই যে আমার চিকিৎসা করাইতে যাইয়া তুই তো সব কিছু শেষ করে দিলি, তোর সংসারটাও ভেঙে গেল। আমি তোরে পথের ফকির বানাই গেলাম বাজান, আমি তোরে একলা রাইখা গেলাম। কিন্তু বাজান, আমি তোরে মন থেকে দোয়া দিতেছি, তুই একদিন অনেক বড় সাফল্য লাভ করবি, তোর অনেক কিছু হইব, অনেক টাকার মালিক হইবি তুই। তুই ফকির থেকে কোটিপতি হয়ে যাবি। তোর এমন একটা জীবন সঙ্গী আইব যে তোর সুখে দুঃখে পাশে থাকবো বাজান। মা, তুমি আমার জন্য দোয়া করছো, এর চেয়ে বড় সম্পদ আর কি? আমি জায়গা জমি এগুলো দিয়ে আমি কি করুম? তোমার দোয়া যদি আমার সাথে থাকে আমি অনেক কিছু করতে পারবো মা, অনেক কিছু। কিন্তু আফসোস, তোমার জন্য আমি কিছুই করতে পারতেছি না, ভালো চিকিৎসা করাইতে পারলাম। রূপা, মা মারা যাওয়ার আগে আমার জন্য দোয়া করছিল, মার দোয়া আল্লাহ কবুল করছে, যার জন্য অল্প সময়ে আজকে আমার ব্যবসা এত উন্নতি হয়েছে, আমি কোটিপতি হয়েছি। খালি ব্যবসায় উন্নত করে নেই, তার পাশাপাশি আমি বাড়ি করছি, বিল্ডিং এর কাজ চলতেছে। আশা করি কিছুদিনের মধ্যে সেই নতুন বাড়িতে আমি উঠবো। তোমার মা তো তোমার জন্য এটাও দোয়া করছিল, তুমি যেন তোমার জীবন একটা ভালো জীবন সঙ্গী পাও, যে তোমার সুখে দুঃখে সব সময় তোমার পাশে থাকবে।
এই যে দেখো তোমার মায়ের তো আমি আবার তোমার কাছে ফিরে চলে আসছি। না রূপা, পাশে থাকার মানুষটা তুমি না। আমি না, তাহলে কে? পাশে থাকার অধিকার যদি কেউ রাখে, সে হচ্ছে নীলা। নীলা? হ্যাঁ, নীলা। নীলা আমার সুখে দুঃখে পাশে ছিল। সে আমার সব সাহায্যের হাত বাড়ায় দিছে। আমার বিশ্বাস, জীবন সঙ্গী হিসাবে যদি তার আমি বাইসা নাই, তাহলে সে তোমার মতো লোভে পড়ে আমার ছেড়ে চলে যাব না, আমার পাশেই থাকবো। তুমি এরকম পাগলামি করো না সুজন। তুমি তুমি একটু দয়া করো, তুমি আমার মাফ করে দাও। তুমি আবার আমারে গ্রহণ করো সুজন। আমার কি শেষবারের মতো একটা সুযোগ দেওয়া যায় না? তুমি এক কাজ করো, টাকাওয়ালা জমিওয়ালা একটা মানুষ দেখে বিয়ে করে ফেলো। আর তাছাড়া তুমি তো আমার তালাক দিচ্ছ, এখন তোমার কি হবে না হবে সেটা তো আমার দেখার বিষয় না। আমারে তুমি সবকিছু বলে ফিরা নাও। আমার শেষবারের মতো একটা সুযোগ দাও। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত সারা জীবন দিব। তুমি আমার যেইভাবে শাস্তি দিবা আমি সেইভাবে মানবো। আমার খালি শেষবারের মতো একটা সুযোগ দাও। সেটা কোনোভাবে সম্ভব না।